বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কাঠামোগতভাবে। বিএনপি 16 বছরে তার দলকে কাঠামোগতভাবে কোন সংস্কার রিপেয়ার করে সুন্দরভাবে গড়ে তোলার মতো যে কাজগুলো সেই কাজগুলো করতে পারে নাই। তার না পারার পিছনে হ্যাঁ যুক্তিকতা ছিল যে তারা ক্ষমতায় ছিল না, কিন্তু কোন দল তো ক্ষমতায় থাকবে আর কোন দল ক্ষমতায় থাকবে না, এটাই তো স্বাভাবিক যে কোনো দেশেই, যে কোনো রাজনীতিতে তো তাই হবে। তাই বলে কি আপনি আপনার দলকে সংগঠিত রাখতে পারবেন না, আপনার দলের কোনো কাঠামোগত উন্নতি হবে না। আপনার দলীয় নেতা ছিল হচ্ছে জেলে, তারপর লেয়ারে নেতা তারা কি কাজ করেছিল, কিন্তু সমস্যাটা হয়ে গেল এই গত 16 বছরে সকল নেতাগুলো বিক্রি হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় একটা উদাহরণ যদি আমি আজকে এটা আনি, সে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দিই, মির্জা আব্বাস। মির্জা আব্বাস সাহেব যে তারিখে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক বালু ভর্তি ট্রাক দাঁড় করানো হলো, সেই তারিখে একটা আন্দোলন ছিল ওই দেশে, ওই মুহূর্তে। সেই আন্দোলনের সময় মির্জা আব্বাস ঢাকা শহরের দলীয় প্রধান হওয়ার পরে ওনারা যে এত বড় একটা আন্দোলন করতে পারবে, সেই দিনকে জামাতের একটা মাঠের মধ্যে মানুষ মারা গেল, গোলাগুলি হলো, সেই সময় জামাত মাঠে ছিল, তাদেরকে নিয়ে খালেদা জিয়াকে উদ্ধার করার কোনো কাজ তিনি কিন্তু করেন নাই। কেন করেন নাই? কারণ হচ্ছে যে ওনার নিজস্ব স্বার্থ, ওনার নিজের স্বার্থ ছিল, সেটা হচ্ছে ওনার ব্যাংক বাঁচানো। ওনার তার মানে হচ্ছে বিএনপির মধ্যে যে দলীয় নেতাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল এই মুহূর্তে যে কথাগুলো উঠতেছে সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে। সালাউদ্দিন সাহেব গুম হওয়া নিয়ে সকল ধরনের প্রসঙ্গ আছে যে উনি ইন্ডিয়াতে রয়ের তত্ত্বাবধানে ছিলেন। অনেকগুলো ভিডিও বের হয়েছে, অনেকগুলো তথ্য বের হয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে উনি কোনো জেলে ছিলেন না, ওটা একটা নাটক ছিল। তার মানে এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল লোককে যদি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে রাখেন, যেটা নিয়ে আমি সাফার করে আমি দেশ ছাড়লাম, যে আগের স্বরাষ্ট্র উপদেষ্টা যার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিলাম বিডিআর কমিশনে, আবার এই স্বরাষ্ট্রমন্ত্রী আসে, আমি তার দেশের ফেরা সেফ মনে করছি না এই কারণে। তার মানে হচ্ছে যে এই ধরনের আপনি ইন্ডিয়ান হেজিমনিকে আসলে যে ক্যারি করতেছেন তার প্রমাণিত হচ্ছে এই জায়গাগুলোতে। এখানে আমি বলবো যে ক্যাবিনেটটা অত্যন্ত রকমের প্রশ্নবোধক হয়ে গেছে। আমি বিএনপির ক্ষমতায় আসা নিয়ে কোন রকমের ইয়ে করি না, কারণ আমি একজন পারিবারিক ভাবে যদি বলেন আমি বিএনপি মনা ঘরের লোক। কিন্তু ঘটনাটা হয়ে গেল যে বিএনপি কিভাবে আসতেছে, সে কি বিএনপি শক্তিশালী হয়ে আসতেছে এবং এই শক্তিকে সে রাজনীতিতে টিকায় রাখে যে নতুন করে সে আরো শক্তিশালী হতে পারবে, সে কি মানুষের এই ভোট সংখ্যা তার বাড়লো না কমলো। যেমন ধরেন সে বিএনপি কি করেছে, বিএনপি ধরেন 46% ভোট পাইছে, তো মাত্র 3% ভোটের কারণে দেখা যাচ্ছে এই জামাত ইসলামী আসলো না, বিএনপি আসলো। এই 3% ভোট কিন্তু খুব বড় সংখ্যা না। কারণ হচ্ছে যে জায়গাটায় বিএনপি এখন আসেন সমালোচনার মুখে পড়ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা হলো জুলাই সনদকে এবং গণভোটের রায়কে ওনারা মানলেন না, ওনারা চ্যালেঞ্জ করলেন, ওনারা একটা কোর্টে রিট করলেন। আমার কথা হচ্ছে যে এই যদি আপনি করবেন, এইটা যদি মানুষের কাছে আপনার একটু যাচাই করা উচিত যে আপনি যে এই ডিসিশনটা নেবেন, মানুষ আপনাকে, আমি মানুষ বলতে বোঝাচ্ছি না কিন্তু বিএনপির নেতা আপনার আশপাশে কতজন নেতা আছে, ধরেন সে আপনার আশপাশে কত বেশি নেতা হবে, খুব বেশি হলে 1000, 2000, 5000, মানে পুরা ঢাকা শহরে যদি উনি নেতা জড়ো করেন তাহলে 5000 নেতা হবে, আর বাকি হবে কর্মী। এখন কর্মীর কিন্তু কোনো লিস্ট নাই, কর্মী হচ্ছে মনোভাব। জানা আমি নিজেও যদি বলি আমি বিএনপির কর্মী, কর্মী হওয়াটা কিন্তু আসলে বেসিক্যালি নির্ভর করে হচ্ছে জনগণ, কতগুলো জনগণ আপনার জন্য মানুষের কাছে আপনার সামনে এসে দাঁড়াবে। সেই জনগণের যদি আপনি সংখ্যা বলেন, স্ট্যাটিস্টিক্যালি বলেন, তাহলে 68% লোক গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। আপনাকে এই সংখ্যাটা নিতে হবে। আপনি যদি এটাকে ইগনোর করেন দেন ইউ আর ইগনোরিং এ বিগ নাম্বার, এবং এই নাম্বারটা ইজ ম্যাটার্স। কেন ম্যাটার্স? কারণটা হচ্ছে জুলাইয়ের যে ঘটনাটা ঘটেছিল 2024 সালে, আমি তো মাঠে ছিলাম, আমি প্রত্যেকটা দিন যেহেতু আমি রাস্তায় ছিলাম, আমি মৃত্যু দেখেছি, আমি মানুষের সাহস দেখেছি, মানুষের স্পৃহা দেখেছি, মানুষের ত্যাগ দেখছি, এবং এইখানে থেকে আমার ধারণা মানুষ এখন সবচেয়ে বড় রিস্কি ফ্যাক্টরে রয়ে গেছে। কেন জানেন? ওই যে আমাদের আর্মিতে ট্রেনিং এর ভাষা একটা ভাষা বলে, সেটা হচ্ছে এ মানে ফাইটিং সোলজার ইজ নট দ্যাট ডেঞ্জারাস দ্যান দ্যাট অফ এ উন্ডেড সোলজার। মানে আপনি যদি একটা উন্ডেড সোলজারকে ইভেন যুদ্ধক্ষেত্রে আপনি মাঠে পান, সে মারাত্মক, কারণ সে দুইটা কারণে মারাত্মক। সে জানে যে আমি অলরেডি উন্ডেড, তো আমার বেঁচে নর্মাল লাইফে ফেরত যাওয়ার কোনো কায়দা নাই, আমার অলরেডি ইনজুর। এখন আমি শত্রু পক্ষের মাঝখানে পড়ে গেছি, তাহলে আমাকে শত্রুকে মেরে ফেলতে হবে অথবা নিজে আমাকে এইভাবে মরার, তো সে সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করবে। এই সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করাটা কিন্তু খুব সোজা কথা না, কারণ আপনি যখন আপনার যুদ্ধ করেন, সবচেয়ে যুদ্ধে মানুষের সমস্যাটা কি হয়, ভয়ে অনেক কিছু করে না, কিন্তু তার এই ভয়টা থাকে না উন্ডেড সোলজারের। তো জুলাই যোদ্ধা যারা, তারা কিন্তু উন্ডেড,
আপনি মারা গেছে 1500 কিন্তু আপনার উন্ডেড হয়েছে না হলো প্রায় জুলাই 20,000। যোদ্ধা আপনি কাদেরকে বলবেন? জুলাই যোদ্ধা কাদেরকে বলবেন? মানে জুলাই যোদ্ধা কি বিএনপি কি জুলাই যোদ্ধা ছিল না বিএনপির মধ্যে? এক্স্যাক্টলি, আমি তো সেই কথাটাই বলতে চাচ্ছি। বিএনপির মধ্যেও যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু এখনো পর্যন্ত ওই যুদ্ধ যে কারণে হয়েছিল সেই কারণটাকে ক্যারি ফরওয়ার্ড করে। কারণ এই যে আমি বারবারই বলি যে আওয়ামী লীগের মতো একটা দুঃশাসন তৈরি কেন হয়েছিল? এই দুঃশাসনটা তৈরি হয়েছিল কারণ তাদেরকে একটা পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ডে কেউ একজন তাদেরকে হেল্প করতো, যেটা বিডিআর হত্যা দিয়ে শুরু হয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনীকে সার্বভৌমত্বটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হলো, সেনাবাহিনীকে কন্ট্রোল করে ফেলানো হলো, ডিজিএফআই কে কন্ট্রোল করে ফেলানো হলো। এই ধরনের অর্গানাইজেশনকে কন্ট্রোল করে কে মাতবাড়ি করলো? মাতবাড়ি করলো থার্ড কান্ট্রি, সেটা হচ্ছে র। এবং এই যে মাতবাড়িটা করলো, তারা যদি আবার এই কাজটা করে তাহলে সেইটাকে তো ওই উন্ডেড সোলজার বিএনপিতেও যারা আছে তারাও মানবে না। বিএনপিতে ধরেন ভোটও দিছে, বিএনপি কে এখন তাদের দলের প্রোগ্রামেও যাচ্ছে, কিন্তু যদি আজকে ওই প্রসঙ্গটা আবার ফেরত আসে যে আবার ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসে, সেও কিন্তু মনোবল ভাবে যুদ্ধ করবে না বিএনপির জন্য, সেও কিন্তু জুলাই যোদ্ধা। এই জিনিসটা আপনাকে মানতে নিতে হবে। তার মানে জুলাই যোদ্ধার সংখ্যাটা আমি আপনাকে যদি স্ট্যাটিস্টিক্যালি বলি প্রমাণিত ভাবে, আপনি আমাকেও মানে ভুল প্রমাণিত করতে পারবেন না, সেটা হচ্ছে গণভোটে হ্যাঁ। কারণ এই গণভোটে হ্যাঁ মধ্যে কি আছে? এই জিনিসটা আছে, প্রথম জিনিসটা আছে হচ্ছে আপনাকে জুলাই সনদ। তার মানে আপনি জুলাইটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে জুলাইও একটা বাংলাদেশের জন্য যুদ্ধসম একটা ঘটনা, এবং সেখানে কেন ঘটেছিল এবং সেই ঘটনার প্রেক্ষিতে মানুষের চাহিদা কি কি ছিল। প্রথম চাহিদা ছিল হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হবে। কেন? কারণ ওই সংবিধানে আপনি মানুষের জনগণকে ক্ষমতায়ন করেন নাই, আপনি ক্ষমতায়ন করেছেন একটা ক্ষমতাকে। মানে হচ্ছে যারা গভর্নমেন্টে থাকবে, যারা প্রধানমন্ত্রী হবেন, তার এত ক্ষমতা থাকবে যে সে মার্শাল ল ঘোষণা করার মতো চিফ আর্মির কোনো ক্ষমতা নাই, কোনো রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, প্রধান বিচারপতির কোনো ক্ষমতা নাই, শুধু সব ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর। এই জিনিসগুলোকে মানুষ চাহিদা বলেছে যে ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করতে হবে। কিছু ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে, কিছু ক্ষমতা প্রধান বিচারপতির থাকবে, কিছু ক্ষমতা চিফ অফ আর্মি স্টাফেরও থাকবে। এই যে ক্ষমতার ব্যাখ্যাগুলো, এইগুলো চাইছিল মানুষ, এবং সেটা ছিল হচ্ছে এই মানে আপনার গণভোটের মধ্যে। আপনি গণভোটটাকে ছুঁড়ে ফেলে দিলেন। যেমন ধরেন সে আপনার মতো আমরা যেমন গণভোটকে তো ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি, শপথ নেয়নি, ছুঁড়ে শপথ না শব্দটা নেওয়া মানে আসছে। ছুঁড়ে আমি ফেলে আপনাকে দেওয়া। রেফারেন্স দিয়ে বলি মানে আওয়ামী লীগ কোনা কিছু এরকম টকশোর মতো আপনার, আমরা যেমন ধরেন মানে কমনলি টকশো করি, যেটা হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে বসে সবাইকে সমালোচনা করি, সবার ভালো মন্দ বিচার করি, কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম আপনারটা। কিন্তু ধরেন আওয়ামী লীগ ঘেঁষা, আবার কিছু আছে বিএনপির একদম বিএনপি ঘেঁষা কিছু চ্যানেল আছে। তার মধ্যে একটা চ্যানেলে আমি শুনতেছিলাম একজন মহিলা, উনি প্রথম কমেন্টসটা করতেছেন এইভাবে যে বিএনপি প্রথম রাতে বিড়াল মারতে পারছে, প্রথম রাতে বিড়াল মারতে পারছে, জুলাই সনদকে ছুড়ে ফেলে দিয়েছে। দিস ইজ দ্য হেডলাইন। প্রথম রাতে বিড়াল মারতে পারছে, তারেক জিয়া প্রথম রাতে বিড়াল মেরে দেখালো। এই যে বিড়াল মেরে দেখালো, তারা এটাকে উদযাপন করতেছে। যেমন আপনি আপনার এই কিছুক্ষণ বর্ণনার মধ্যে প্রথম মানে আপনি উপস্থাপনার শুরুতেই বলে দিয়েছেন যে আওয়ামী লীগের কিছু অফিস খোলা হচ্ছে। আমার কথা হচ্ছে why in the first week? এটা যদি হতো হ্যাঁ বুঝতাম যে আফটার 6 মান্থস, আফটার 1 ইয়ার কোন বিশেষ বিচার টিচার হয়ে গেছে, আওয়ামী লীগের যারা প্রথম সারিতে অন্যায় করেছিল তারা বিচার হয়ে গেছে, ইভেন বিচার এক্সিকিউটেড হয়ে গেছে। ধরেন শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা হয়েছে, শি ইজ বিন অলরেডি হ্যাংড, তাকে তখন আপনি আওয়ামী লীগের কে রাজনীতি করতে দেন, মানুষ হয়তো সেটা মেনে নেবে। কিন্তু আপনি কিছুই করেন নাই, একদম ক্ষমতায় এসে ডে ওয়ানে আপনি অ্যালাউ করতেছেন যে আপনি শেখ মুজিবের ছবি টাঙাইতেছে, আপনি সকল মিছিল বের করতেছে। তাহলে কি ওই যে বললাম আবার সেই জুলাই যোদ্ধারা যারা ইনজিউর্ড, যেমন আমি একজন ইনজিউর্ড, কেন ইনজিউর্ড? আমি জুলাই যুদ্ধ করতে যে, আমি সাক্ষ্য দিতে যে আমার বাড়ি ভাঙা হয়েছে, আমাকে এখনো পর্যন্ত গত সপ্তাহে আমার বাসায় কাফনের কাপড় পাঠানো হয়, আমাকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় থ্রেট করানোর জন্য। এই ধরনের যারা আমাদেরকে এত ইনজিউর্ড করে রেখে দিয়েছে, আমরা কি থেমে আছি? আমরা কি থেমে থাকবো? আমরাও তো জানি যে আমরা মৃত্যুকে মাথায় নিয়েই তো যুদ্ধে নামছি। তো আমরা তো ঘরে ফিরে যাব না। আমাদের যুদ্ধের শেষটা হচ্ছে আইদার আমরা শেষ হয়ে যাব, মারা যাব, আর তা না হলে আমরা প্রতিষ্ঠিত করব। সেই শপথ নিয়েই তো আমরা জুলাই যুদ্ধে গেছি।